সংবিধানে কখনোই ভোট ডাকাতি, আগের রাতে ভোট, দামি নির্বাচনের এগুলো কোনো কথা নাই। সংবিধানে কোনোভাবেই দেশের লক্ষ কোটি টাকা পাচারের বৈধতা নাই। সংবিধানে একজন রিকশাওয়ালাকে, যেটা প্রফেসর মোশতাক বললেন, যে রিকশাওয়ালাকে পিটিয়ে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার বিধান নাই। অহরহ আমরা সেটাই শুনছি। ঐক্যমত্য কমিশনে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন, যিনি একটি ঘন্টার জন্য কখনো ঐক্যমত্য কমিশন মিস করেন নাই, আমাদের প্রিয়জন যিনি গুমের শিকার হয়েছিলেন, সালাউদ্দিন ভাই, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি কথায় কথায় সংবিধান, তারপরে অনুচ্ছেদ, আর্টিকেল তুলে তুলে বক্তব্য দিয়েছেন। আমার ওনার কাছে প্রশ্ন, আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলংয়ে পাঠানো হয়েছিল, এটা কত নম্বর আর্টিকেলে লেখা ছিল? এটা কোন আর্টিকেল অনুসারে আপনাকে এই বিনা ভিসায়, বিনা ভাড়ায় আপনাকে এই পরিভ্রমণ করানো হয়েছে? সেটাও যদি আপনি কখনো কখনো বলতেন তাহলে ভালো হতো। অর্থাৎ এই রাষ্ট্রটাকে, সংবিধানকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য, দুমড়ে মুচড়ে হত্যা করে আমাদের রাষ্ট্রটাকে শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন, যার কারণে আমাদেরকে গণ অভ্যুত্থানের আশ্রয় নিতে হয়েছিল, গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ অনেক বক্তব্য শুনছিলাম, আর আমি বারবার ভাবছিলাম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, তারাও তো অনেকটা পুরানো ঢঙেই বক্তব্য দিচ্ছি। আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর ঐক্য না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে, কে পেছনে বসবে। আমি আমাদের দলে একটা প্রস্তাব দিয়েছিলাম যে সামনে কোনো মঞ্চ থাকবে না, একটা ডায়াস থাকবে, সবাই নিস্তেজে বক্তব্য দিবে। আমাদের নেতারা মন টন খারাপ করে হলো, এটাতে রাজি হলো, কিন্তু ঝামেলা বাধা হলো মিডিয়ার লোকেরা। বলে আমরা তো ছবি নিতে পারি না, আপনারা যদি এইভাবে একজন সামনে বসেন হয় না। সামনে এরকম লাইন ধরে বসতে হবে, পিছনে ব্যানার থাকবে, তাহলে ওনাদের ছবি নিতে সুবিধা। সংস্কার যে কত কঠিন বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই যে সংস্কার, হয়তো বলবেন যে এই ধরনের লৌকিক সংস্কারের লাভ কি? সংস্কারটা এভাবে একটা দুটা করে করতে হয়। সংকটটা কোথায়? দল যদি সংস্কার না হয়, রাজনীতি কিভাবে সংস্কার হবে বলেন? সেজন্য আমাকে অনেকে সমালোচনা করেন যে আমি বিএনপি, আওয়ামী লীগের, জামাতের ওই জায়গাগুলোর সমালোচনা করতে ভয় পাই, যে আমরা তো তাদের অবস্থানে এখনো পৌঁছাই নাই। কেন বিএনপির লোকেরা আপনার ঘাট দখল করে, বাজার দখল করে, ইজারা দখল করে? কেন এনসিপির নতুন রাজনীতিবিদদেরও সেদিকে আগ্রহ? আমরা শুধু সমালোচনাটাই করি, কিন্তু কেন এই আগ্রহটা তৈরি হয় সেই জায়গাটা আমরা ভাবি না কেন? কারণ এটা আমাদের সমাজ কাঠামোটা এইভাবে তৈরি করা আছে। বাজারের ইজারা একজনকে দিতে হয়, লঞ্চ ঘাটের ইজারা একজনকে নিতে হয়, আপনার টোল আদায়ের জন্য একটা টেন্ডার হয়, একটা লোক খায়। এই সমস্ত টেন্ডারে সবসময় যোগদান করে, পার্টিসিপেট করে হচ্ছে সরকারি দলের লোকেরা, প্রাধান্য বিস্তার করে। আওয়ামী লীগ নাই, এটা কে দখল করবে, কে যাবে? আপনারা দেখেছেন ওই প্রথম দিকে যখন একজন লোকে জিজ্ঞেস করছিল ধানমন্ডিতে, সে টয়লেটের ইজারা দখল করছে, তো তারা বলছে তুমি এটা দখল করলা কেন? এটা খালি পড়ে আছে ভাই, কেউ নাই, আমি এই জন্য সেটা দায়িত্ব নিলাম। এই যে দায়িত্ব নেওয়ার কালচার, এই যে দায়িত্ব নেওয়ার বন্দোবস্তটা তৈরি আছে, এই বন্দোবস্ত পরিবর্তন না হলে, কালকে যদি এবি পার্টি শক্তিশালী দল হয়, আমার দলের নেতাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা জানি না। কে কোনখান থেকে কোন টয়লেটের যারা দখল করবে এর নিশ্চয়তা আমি দিতে পারবো না।